সাংবাদিকদের ধরে রাস্তায় পেটানো হচ্ছে, এরকম একটা দৃশ্য আমাদের গণতন্ত্রের পক্ষে, আমাদের দেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। সেরকম একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং দুর্ভাগ্যবশত আমাদের কলকাতা শহরের রাস্তায় সেই দৃশ্য আমরা দেখতে পেলাম। নিট পরীক্ষা কেলেঙ্কারিকে কেন্দ্র করে সারা দেশে যে উত্তাল ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনেরই অংশরূপে কলকাতায় একটা মিছিল বের হয়েছিল। মূলত বামপন্থী ছাত্র সংগঠন, ককরোচ জনতা পার্টি এবং আরও বহু সংগঠন মিলে এই মিছিলে অংশগ্রহণ করে। সেখানেই আমরা এই কুরুচিকর খারাপ দৃশ্যগুলো দেখতে পেলাম। ঘিরে ধরে সাংবাদিকদের অ্যাসল্ট করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, সাংবাদিকদের চড় মারা হচ্ছে, পেছন থেকে চুলের মুঠি ধরে টানা হচ্ছে, সাংবাদিকদের গালাগালি দেয়া হচ্ছে। এরকম একটা দৃশ্য পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে, এটা আমরা ভাবতে পারিনি। এমনকি অন্যান্য জায়গাতেও, যেমন দিল্লিতেও যখন আন্দোলন হয়েছে, তখনও দেখা গিয়েছে সাংবাদিকদের বিভিন্ন রকম টন্টিটকিরি করা হচ্ছে, সাংবাদিকদের একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পেটুয়া বলা হচ্ছে। কিন্তু কোনোভাবেই এটা দেখা যায়নি যেভাবে কলকাতাতে সাংবাদিকদের নিগ্রহ করা হলো, সাংবাদিকদের ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো। কোনো রকম নিন্দার ভাষাই এই ঘটনার জন্য কম নয়। আমি ঘোরতরভাবে বিষয়টা নিন্দা করছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি করছি। কিন্তু কিন্তু একটা বড় কিন্তু এখানে রয়েছে। একটা বিষয় আমাদের ভাবতে হবে, কারণ এই যে সাংবাদিকদের উপর আক্রমণ এবং তার প্রতিবাদে সাংবাদিকরা রাস্তায় নামলেন, এখানে একটা প্রশ্ন আমাদের সামনে আসছে, সেটা হলো সাংবাদিকরাই বা কতটা নিরপেক্ষ? সাংবাদিকদের নিরপেক্ষতা আজকে সত্যিই কি রয়েছে? এই প্রশ্নটা কিন্তু ভাববার বিষয়। শুধুমাত্র সাংবাদিকরা মার খেয়েছেন, সাংবাদিকরা তার প্রতিবাদে রাস্তায় নামলেন, মুখ্যমন্ত্রী বলে দিলেন যে একটা কমিউনিটির লোক এই কাজটার সাথে যুক্ত, ব্যাস সেই কমিউনিটির কিছু লোককে ধরে এনে শাস্তি দেওয়া হলো, তার প্রতিবাদে উল্টে আর একটা মিছিল করা হলো, সেখানে অন্য একটা রাজনৈতিক দলের পতাকা রাস্তায় ফেলে মারানো হলো, তাকে পোড়ানো হলো। পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিনও এই সংস্কৃতি ছিল না। এর আগে কোনোদিনও আমরা এরকম ধরনের সংস্কৃতি দেখিনি, যে সংস্কৃতিগুলো এই কয়েকদিনের মধ্যে নতুন আমদানি হচ্ছে। একদিকে সাংবাদিক পেটানো, অন্যদিকে আবার আরেকটা মিছিল হলো পাল্টা। সেই মিছিলে আরেকটা রাজনৈতিক দলের পতাকা রাস্তায় ফেলে পোড়ানো হলো, তার সাথে অশ্লীল কুশ্রাব্য ভাষায় বাংলার রাজনৈতিক আকাশ বাতাস কলুষিত হলো। না, এরকম রাজনীতি আমি অন্তত এর আগে কোনোদিনও প্রত্যক্ষ করিনি। এই সমস্ত ঘটনার জন্য কি সাংবাদিকরাও অনেকাংশে দায়ী নয়? এই প্রশ্নটা আজ অনেকের মনেই উঠতে পারে। চলুন দেখে নিই সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে আমরা কতটা নিশ্চিত হতে পারি। সত্যিই কি সংবিধানের এই চতুর্থ স্তম্ভ তার নিজস্ব দায়িত্ব পালন করছে? নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্নগুলো একটা, যে সাংবাদিক কি সত্যি নিরপেক্ষ, নাকি নিরপেক্ষতার মুখোশ পরে কোনো না কোনো পক্ষের হয়ে কাজ করেন তারা? একটা সময় ছিল যখন মানুষ সকালবেলা খবরের কাগজ খুলতো সত্য জানার জন্য, টেলিভিশনে সংবাদ চালু হতো দেশের হালচাল জানার উদ্দেশ্যে। সাংবাদিক মানেই ছিল এমন একজন মানুষ যিনি ক্ষমতার সামনে মাথা নত করেন না, অন্যায় দেখলে প্রশ্ন করেন আর সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। কিন্তু আজ সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। এখন অনেক মানুষ খবর দেখার আগে ভাবেন এই চ্যানেলটা কোন পক্ষের। কেউ বলেন এই সংবাদ মাধ্যম সরকারপন্থী, কেউ বলেন ওটা বিরোধীপন্থী, আবার কেউ মনে করেন অনেক সংবাদ মাধ্যমের কাছে সত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের মালিকের স্বার্থ, রাজনৈতিক সম্পর্ক কিংবা ব্যবসায়িক লাভ। এখানেই শুরু হয়েছে নিরপেক্ষতার সংকট। আজ অধিকাংশ বড় সংবাদ মাধ্যমে কোনো না কোনো কর্পোরেট গোষ্ঠী বা প্রভাবশালী প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই সম্পাদকীয় স্বাধীনতা সীমিত হয়ে যায়। একজন সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও অনেক সময় তাকে ভাবতে হয় এই খবর প্রকাশ করলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে কি হবে না, বিজ্ঞাপন কমে যাবে কি যাবে না, নাকি রাজনৈতিক চাপ আসবে। এটা সর্বক্ষেত্রে সত্যি না, কিন্তু এমন অভিযোগ এবং আশঙ্কা এ রাজ্যেও রয়েছে এবং সেটা হচ্ছেও। আমি নিজের সাংবাদিকতার জীবন থেকে দেখেছি। আরও একটা বড় কারণ কি জানেন? টিআরপি এবং ক্লিকের প্রতিযোগিতা। আগে সংবাদ পরিবেশন ছিল একটা দায়িত্ব, এখন অনেক ক্ষেত্রেই সেটা একটা ব্যবসা। যত বেশি দর্শক তত বেশি বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন মানেই বেশি আয়। ফলে শান্তভাবে তথ্য তুলে ধরার বদলে অনেক সময় খবরকে নাটকীয় করে উপস্থাপনা করা হয়, ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়, উত্তেজনা তৈরি করা হয়, এমন শিরোনাম দেওয়া হয় যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়।
সত্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি, কে আগে খবর দিল, কে বেশি ভাইরাল হলো। এই প্রতিযোগিতায় অনেক সময় তথ্য যাচাইয়ের কাজটাই পিছিয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ। আজ একটা ভিডিও, একটা পোস্ট বা একটা দাবি কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। এই দ্রুততার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সংবাদ মাধ্যমও কখনো কখনো যাচাইয়ের আগেই খবর প্রচার করে ফেলে। পরে দেখা যায় তথ্য অসম্পূর্ণ ছিল, প্রসঙ্গ ভিন্ন ছিল, বা পুরো ঘটনাটাই ভুলভাল তুলে ধরা হয়েছে। একবার ভুল তথ্য ছড়িয়ে গেলে পরে সংশোধন করলেও সেই ক্ষতি আর পুরোপুরি পূরণ করা যায় না। আরও একটা সমস্যা কি জানেন? রাজনৈতিক মেরুকরণ। আজ সমাজ যেমন বিভক্ত, সংবাদ মাধ্যমকেও অনেকেই সেই বিভাজনের অংশ হিসাবে দেখতে শুরু করেছেন। একই ঘটনা দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা বিভিন্ন মাধ্যমে দেখা যায়। এক পক্ষ যাকে বড় খবর বলে দেখায়, অন্য পক্ষ সেটাকে প্রায় গুরুত্বই দেয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে একই ঘটনার উপস্থাপন এতটাই আলাদা হয় যে দর্শকের মনে প্রশ্ন জাগে, আসল সত্যটা কোনটা? এই পরিস্থিতিতে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়েন, মিডিয়ার প্রতি রাগ জন্মায়, ক্ষোভ জন্মায়। তবে এটাও মনে রাখতে হবে, সব সাংবাদিককে এক পাল্লায় মাপা কিন্তু ঠিক নয়। আজও বহু সাংবাদিক রয়েছেন যারা মাঠে নেমে ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরছেন। হুমকি, মামলা, আক্রমণ বা সামাজিক চাপের মধ্যেও তারা তথ্য সংগ্রহ করছেন। অনেক স্বাধীন সাংবাদিক এবং ছোট ডিজিটাল প্ল্যাটফর্মের সীমিত সামর্থ্য নিয়েও তথ্যভিত্তিক সাংবাদিকতার চেষ্টা করছেন। তাদের কাজটাই প্রমাণ করে সাংবাদিকতার মূল আদর্শ এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু সামগ্রিকভাবে মানুষের আস্থা যে কমেছে সেটা অস্বীকার করার উপায় নেই। আজ মানুষ একটা খবর দেখেই বিশ্বাস করে না। একই খবর ৩-৪টে জায়গায় মিলিয়ে দেখে। কেউ বিদেশি সংবাদ মাধ্যম দেখেন, কেউ স্বাধীন সাংবাদিকের বিশ্লেষণ শোনেন, কেউ আবার সামাজিক মাধ্যমে বিকল্প তথ্য খোঁজেন। এই পরিবর্তনই দেখিয়ে দেয় সংবাদ মাধ্যমের প্রতি আগের মতো অন্ধবিশ্বাস আর নেই। প্রশ্ন হলো, সমাধান কি? সমাধান একটাই, সত্যকে সবার সামনে, সবার উপরে রাখা। সাংবাদিকদের কাজ কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয়, কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের মুখপাত্র হওয়া নয়, কিংবা দর্শক বাড়ানোর জন্য উত্তেজনা তৈরি করাও নয়। সাংবাদিকদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তথ্য যাচাই করে তথ্য তুলে ধরা, ক্ষমতাকে প্রশ্ন করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। নিরপেক্ষতা মানে এই নয় যে সব পক্ষকে সমানভাবে সমর্থন করতে হবে। নিরপেক্ষতা মানে হলো তথ্য, প্রমাণ এবং বাস্তবতার ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। ব্যক্তিগত বা রাজনৈতিক পক্ষপাতকে সংবাদে প্রভাব ফেলতে না দেওয়া। গণতন্ত্রের সংবাদ মাধ্যমকে বলা হয় কি চতুর্থ স্তম্ভ। যদি এই স্তম্ভ দুর্বল হয়ে যায়, যা ইতিমধ্যে হয়েছে, তাহলে সাধারণ মানুষের জানার অধিকারও দুর্বল হয়ে পড়ছে। তাই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, সংবাদ মাধ্যমের মালিক, নীতি নির্ধারক এবং সচেতন নাগরিক সবারই দায়িত্ব। সংবাদ মাধ্যমের কাজ সরকারের ঠিক এবং ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। সরকার যদি কোনো ভুল ডিসিশন নেয়, জনগণ বিরোধী কোনো ডিসিশন নেয়, তাহলে সেগুলো তুলে ধরা। বিশেষ করে সংবাদ মাধ্যমের বড় কাজ হওয়া উচিত একদল লোয়ার লেভেল, যে পিপলস, সাধারণ মানুষ, যাদের কথা সরকারের কান অবধি যায় না, তাদের কথাগুলো তুলে নিয়ে আসা। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? সংবাদ মাধ্যম সরকারের কাজকে জাস্টিফাই করার কাজে নেমে পড়ে মাঠে। সংবাদ মাধ্যম বহুদিন ধরে একটু একটু করে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে ফুলফিল করে। এখন তো ছোট বাচ্চাও জানে কোন চ্যানেলটা কোন পলিটিক্যাল পার্টির, এবং সেই পলিটিক্যাল পার্টির হয়ে সারা দিন ধরে চিৎকার করা, সেই পলিটিক্যাল পার্টির যে কোনো রকম কাজকে জাস্টিফাই করা, যত রকমভাবে পারো বলে বলে মানুষের মাথায় ঢোকানো গোরিং গোয়েল বলসকে পর্যন্ত এরা ছাড়িয়ে গেছে মিথ্যে কথা বলায়। সংবাদ জগতের কিংবদন্তি সাংবাদিক অর্ণব গোস্বামী, একসময় তিনি বিখ্যাত ছিলেন কি তীক্ষ্ণ প্রশ্ন করার জন্য। তিনি প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নের মুখে পড়ে সরকার পক্ষের তাবড় তাবড় লোক পালানোর পথ পেতেন না। তিনি সরকার পক্ষের মানুষদের দিশেহারা করে তুলতেন। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম? সেই অর্ণব গোস্বামী কোনো একটা রাজনৈতিক পক্ষের হয়ে গলাবাজি করছেন। তিনি চিৎকার করতে শুরু করলেন একটা পলিটিক্যাল এজেন্ডা প্রতিষ্ঠা করার জন্য। আস্তে আস্তে দেখতে পেলাম তিনি কেবল প্রতিদিন সংবাদ মাধ্যমে বসছেন একটা পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলার জন্য। সেই ছোঁয়া আমাদের বাংলাতে হলো। এখানেও একইভাবে চিৎকার করার প্রবণতা। এমন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমি দেখেছি, আমি নিজেও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম, তাই সংবাদ মাধ্যমের অন্দরের খবর খুব ভালো করে জানি। যেখানে সংবাদ মাধ্যম এমনভাবে পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলতে শুরু করলো যে সেই দলের ছত্রছায়ায় চলে এলো। সংবাদ মাধ্যমের আমরা কর্মীরা পর্যন্ত জেনে গিয়েছিলাম যে
কোন সংবাদ মাধ্যমে কাজ করলে কোন পার্টির হয়ে কথা বলতে হবে। প্রতিদিন অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীদের কেবল টক শোতে বসানো হতো তাদের চেপে ধরার জন্য। অন্যদিকে যে রাজনৈতিক দলের হয়ে কথা বলতে হবে তাদেরকে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন করা হতো কিংবা অনেক বেশি সুযোগ দেওয়া হতো। এই বিষয়গুলো মানুষের সামনে আজকে প্রকাশ পেয়ে গেছে। বহুদিন ধরে এগুলো আমরা দেখেছি। চিৎকার করতে হবে, ফ্লোরে বসে চিৎকার করতে হবে, কোনো কিছু ঘটুক না ঘটুক মানুষের ওপর ক্রমাগত একটা চাপ বজায় রাখতে হবে। সেই চাপের জন্য মানুষের দিশেহারা অবস্থা। যাই হয়ে যাক, তোমাকে চিৎকার করতে হবে। আমি নিজের অভিজ্ঞতায় আপনাদের বলছি। একবার আমার গলায় প্রবলেম হয়েছিল, এখনো রয়েছে, যেটাকে বলে ভোকাল কর্ডের নডিউল হয়েছিল। আমি চিৎকার করতে পারতাম না, কথা বলতে গেলে ফ্যাস ফ্যাসে আওয়াজ বেরোতো। তাছাড়া প্রোগ্রামটাতে চিৎকার করার কোনো প্রয়োজনও ছিল না সে অর্থে। তবুও পেছন থেকে আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বারবার বলে চলেছিল, চিৎকার করো, চিৎকার করো, গলা তোলো, আওয়াজ তোলো, ভোকাল কর্ড ছিঁড়ে যাক, চিৎকার করতে হবে। অর্থাৎ যে যত চিৎকার করতে পারবে, যে যত বিরোধীদের ডেকে এনে ধমকাতে পারবে, সেই চ্যানেলের টিআরপি ঠিক ততটাই পারবে। আজকে একটা প্রেস ক্লাব রয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেনই না। সেই প্রেস ক্লাবে কি হয়, সন্ধেবেলা হয়ে গেলে সেখানে বসে যায় মদের আসর। এই প্রেস ক্লাবে না বিকেলবেলা 5:30 6টায় প্রেস কনফারেন্স হচ্ছে, কত তাড়াতাড়ি বন্ধ হবে এবং সাংবাদিক বন্ধুরা টেবিল টেনে নিয়ে কত তাড়াতাড়ি তাদেরকে মদের আসরে বসতে হবে। এই তো হচ্ছে কলকাতার প্রেস ক্লাব। কোনো সাংবাদিক অসুস্থ হয়ে পড়লে সঠিক চিকিৎসার জন্য হয়তো তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, প্রেস ক্লাব থেকে কি কোনো সাহায্য পাওয়া যায়? আমরা তো জানি না, আমাদের সময় তো দেখিনি পর্যন্ত। একজন দুজন হয়তো ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারেন, কিন্তু প্রেস ক্লাবের পক্ষ থেকে কোনো এই ধরনের আর্থিক সাহায্যের ব্যবস্থা নেই। ভোট হয় প্রত্যেকবার, কিন্তু ওই যে শুধু মদ খাওয়ার জন্য। মদের দাম কতটা কমানো যাবে? সাংবাদিকদের মধ্যে কি সত্যি ইউনিটি আছে? না, আমার তো জানা নেই। এটা কোনো অর্গানাইজ সেক্টর নয় সাংবাদিকতা। অনেক সাংবাদিককে তো আজকে রাজনৈতিক পার্টিরা তুলে নিচ্ছে, এমএলএ এমপি বানিয়ে দিচ্ছে, কারণ সে এত চিৎকার করেছে যে রাজনৈতিক পার্টির জন্য তাকে এখন কিছু দিতে হবে। সুতরাং চ্যানেলগুলো আজকে এক একটা রাজনৈতিক দলের মুখপাত্র যেমন হয়ে যাচ্ছে, এক একটা প্রভাবশালী রাজনৈতিক দল সেই চ্যানেলগুলোকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আর সেই জায়গাটা দখল করছে সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া যে কাজটাকে নিরপেক্ষভাবে করে দিচ্ছে, সংবাদ মাধ্যম তা করতে পারছে না। যারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে নিজেদের চাকরি নিয়ে। তবে সাংবাদিক বন্ধুদেরও আমি কোনো দোষ দেখি না। অনেক সাংবাদিক আছেন যারা নিরপেক্ষভাবে কাজ করতে চান। অনেক সাংবাদিক আছেন যাদের চ্যানেলে কিছু করার নেই, তাদের হাত পা বাঁধা, নিজেদের পেটের কথা চিন্তা করে তাদেরকে কাজ করতে হয়। তারা চান প্রকৃত সাংবাদিকতা করতে, কিন্তু পেছন থেকে কর্তৃপক্ষ তাদের রাশ টানছেন, উপরওয়ালা বারণ করেছে, করা যাবে না। তাদের মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। আজ কেন সারা ভারত জুড়ে সংবাদ মাধ্যমের এই অবস্থা? একদিকে চরম বিশ্বায়ন, অন্যদিকে আমাদের প্রতিদিনের বিভিন্ন নাগরিক অধিকারগুলো প্রশ্নের মুখে। সেই সময় দাঁড়িয়ে সংবাদ মাধ্যম, যাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, যে বাংলায় একদিন বিবেকানন্দ মুখোপাধ্যায়, গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তের মতন সাংবাদিকরা সংবাদ মাধ্যমের স্বাধীন কণ্ঠকে জারি রাখার জন্য জেল পর্যন্ত খেটেছেন, আজ সেই বাংলায় সংবাদ মাধ্যম চাটুকারিতায় নিমজ্জিত। কেন এরকম হলো? তার কয়েকটা বিষয় আমি দেখতে পেয়েছি। এছাড়াও বহু কারণ তো রয়েছে। আসুন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকের দিনে সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? নিরপেক্ষতা বজায় রাখা। বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত কারণে অনেক ক্ষেত্রে সংবাদ পরিবেশনে পক্ষপাতের অভিযোগ ওঠে। বিষয়গুলো সহজভাবে বললে, কর্পোরেট মালিকানার প্রভাব। আজ অধিকাংশ বড় সংবাদ মাধ্যম কয়েকটা শক্তিশালী কর্পোরেট গোষ্ঠীর মালিকানায়। ফলে অনেক সময় তাদের ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে সংবাদ প্রকাশে অনীহা দেখা যায়। আপনি দেখবেন যে বিজ্ঞাপনের ওপর অতিরিক্ত নির্ভরতা। সংবাদ মাধ্যমের আয়ের বড় অংশ আসে কোথায়? বিজ্ঞাপন থেকে। তাই বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর স্বার্থকে গুরুত্ব দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একবার সরকার একটা ওষুধ কোম্পানিকে ব্যান করে দিয়েছিল। আমি যে চ্যানেলে কাজ করতাম সেখানে এই খবরটা আমি পরিবেশন করি। কিছুক্ষণ পর বেরিয়ে দেখি সেই কোম্পানির বিজ্ঞাপন চলছে। আমি যখন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারা বলে কিছু করার নেই, পয়সা, মুনাফা। একদিকে আমি সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে তা নিয়ে খবর পেশ করলাম, তারপরে তার থেকে পয়সা নিয়ে বিজ্ঞাপন করলাম। দিস ইজ কল্ড আজকের দিনের সো কল্ড মিডিয়া। মুনাফা কেন্দ্রিক সংবাদ পরিবেশন। সত্য ও গুরুত্বপূর্ণ খবরের তুলনায় চাঞ্চল্যকর, বিতর্কিত, বিনোদনধর্মী খবর বেশি প্রচার করা হয়, কারণ এগুলো বেশি দর্শক
বা পাঠক টানে। নেগেটিভিটি ছড়াও, যত বেশি নেগেটিভিটি ছড়াবে তত বেশি ভিউজ। রাজনৈতিক চাপ ও প্রভাব, অনেক ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল বা প্রভাবশালী গোষ্ঠীর চাপ কিন্তু সংবাদ পরিবেশনে প্রভাব ফেলে, ফলে সব বিষয় সমানভাবে তুলে ধরা সম্ভব হয় না। আমি একটা চ্যানেলে কাজ করতাম এর আগে, একটা সর্বভারতীয় চ্যানেল। সেই চ্যানেলটা বাম আমলে যথেষ্ট গুরুত্ব ছিল। আমি সেই সময় সেখানে কাজ করে দেখেছি কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সরাসরি সেখানে আসতো না, কিন্তু যেই সরকার পরিবর্তন হলো স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে ফোন করতেন। ভাবতে পারেন, মতাদর্শগত পক্ষপাত। কোনো না কোনো সংবাদ মাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক অবস্থানকে সমর্থন করে সংবাদ উপস্থাপন করে, এতে ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ ক্ষতিগ্রস্ত হতে পারে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী একই ধরনের খবর বারবার দেখায়। কার ডিভোর্স হয়ে গেল, কার ব্রেকআপ হয়ে গেল, কার কিচ্ছা হচ্ছে, কার কটা বাচ্চা হবে, এগুলো সংবাদ মাধ্যমে এখন অ্যালগরিদমকে ফলো করে বড় বড় ব্রেকিং নিউজ সোশ্যাল মিডিয়ায় এই বড় বড় চ্যানেলগুলোর যে পেজ রয়েছে সেখানে, ফলে মানুষ ভিন্ন মত বা বিকল্প তথ্য কম দেখতে পায় এবং একপাক্ষিক ধারণা তৈরি হতে পারে। আপনি ভালো কিছু করবেন, সংবাদ মাধ্যমে দেখাবে না, কিন্তু কাঞ্চন মল্লিকের দুটো বাচ্চা হচ্ছে সেটা দেখাবে। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা, সবার আগে খবর প্রকাশের প্রতিযোগিতায় অনেক সময় তথ্য যাচাইয়ের সুযোগ কমে যায়। এর ফলে ভুল তথ্য বা অসম্পূর্ণ সংবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। ভুয়ো তথ্য এবং বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে গুজব এবং ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় মূলধারা সংবাদ মাধ্যমকেও এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। মিডিয়া নিরপেক্ষতা রক্ষা করতে হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, তথ্য যাচাই, সম্পাদকীয় সত্যতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কিন্তু কোথায় কি? একই সঙ্গে পাঠক এবং দর্শকদের একাধিক উৎস থেকে তথ্য যাচাই করে মতামত গড়ে তোলার অভ্যাস, সেটা নেই বললেই চলে। সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে গেলে সাংবাদিকদের ফ্রি হ্যান্ড দিতে হবে। তাদের ফ্রি হ্যান্ড কি দেবেন? তাদের তো পয়সাই দেওয়া হয় না। আজকালকার দিনে সাংবাদিকতা করতে আসলে এই পেশায় অর্থ নেই। কয়েকজন বড় বড় সাংবাদিক আছেন, তারা বড় বড় টাকা পান, কিন্তু নিচুতলার সংবাদকর্মী, টেকনিশিয়ানস, অন্যান্য স্টাফ যারা রয়েছেন, পয়সা নেই, খুব সামান্য পয়সা। কয়েকটা বড় বড় চ্যানেল রয়েছে, হাতে গোনা 3-4টে, তাছাড়া বাদ দিলে সমস্ত জায়গায় পয়সা নেই। কোথাও কোথাও 5,000, 10,000, 15,000, 20,000 এই মাইনে নিয়ে কি ভবিষ্যৎ তৈরি করা যায়? তাই সংবাদ মাধ্যম আজকের দিনে আর একটা ভালো ক্যারিয়ার অপশন নয়, যেটা খুব ভালো জায়গা তৈরি করতে পারত। এখন দিনের পর দিন চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। রিসেন্টলি আপনারা শুনেছেন যে কলকাতা টিভিও বন্ধ হয়ে গেছে, কবেকার চ্যানেল। তাহলে বুঝতেই পারছেন যে এখানে যারা এমপ্লয়ি রয়েছেন তারা কাজের দিশা কোথা থেকে পাবেন যদি পকেটে পয়সা না থাকে। হ্যাঁ, এবং তারপরে তো জোর করে খবর ছাপিয়ে দেওয়ার চাপ তো রয়েছে। আজকে চ্যানেল কর্তৃপক্ষ বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে চুক্তি করে নিচ্ছে, টাই আপ করে নিচ্ছে নিজেদের সুবিধার মতন খবর দেখানোর জন্য। আরও অনেক রকমের চাপ তো আছেই, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাছাড়াও রয়েছে সরকার পক্ষের হয়ে কথা বললে মোটা অঙ্কের বিজ্ঞাপন পাবো, আর সেই বিজ্ঞাপনের পয়সায় সংবাদ মাধ্যমগুলো চলে অ্যাকচুয়ালি। এই বিষয়গুলো আমাদের দেশের চতুর্থ স্তম্ভকে ক্রমশই গণতন্ত্রের কাছে হাস্যকর একটা পরিহাসে পরিণত করেছে। তাই কি আজকে সংবাদ মাধ্যমের এই করুণ অবস্থা, যেখানে মানুষ ক্ষেপে গিয়ে তাদের উপর আক্রমণ করছে? যদিও আবারও বলছি, সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়, কিন্তু এই বিষয়গুলো সত্যি এখন ভেবে দেখার সময় এসে গেছে। এই বিষয়টা, এই ভিডিওটা আপনারাও ভাবুন যে জার্নালিজমের কোন কোন জায়গাগুলো নিয়ে প্রশ্ন উঠছে, আপনাদের মনে কি প্রশ্ন রয়েছে, প্লিজ কমেন্ট সেকশনে আজকে জানাতে ভুলবেন না। এই ভিডিও প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন। একজন সাংবাদিক হিসাবে প্রচুর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি, সেটা হয়তো সব প্রফেশনেই থাকে, কিন্তু একটা কথা বলতে পারি, সংবাদ মাধ্যমের আর কোনো নিরপেক্ষতা নেই, সেই কারণেই সংবাদ মাধ্যম ছেড়েছিলাম। অনেকেই বলবেন যে আপনি ভোটের আগে বিজেপির হয়ে প্রচুর কথা বলেছেন, আবার ভোটের পরে বিজেপির বিরোধিতাও করছেন। অ্যাকচুয়ালি না, আমি সেদিনও বিজেপির পক্ষে ছিলাম না, আজও বিজেপি বিরোধী নই। আমি সেদিনকে গত সরকারের যা অন্যায় ছিল সেগুলো তুলে ধরেছিলাম, বর্তমান সময় দাঁড়িয়ে বর্তমান সরকারের ভুল দিকগুলো তুলে ধরছি। আমার মনে হয় এটাই প্রপার জার্নালিজম। যারা বুঝতে পারেন না আপনারা এই বিষয়টাকে, তারা অ্যাকচুয়ালি দলদাস, আর আমার চ্যানেল দলদাসদের নিয়ে কাজ করে না। এনিওয়ে, ভক্ত থেকে শুরু করে আরও অনেক কিছু চাটাফাটা অনেক কিছু আছে, এই সব কথা আমি ব্যবহার করি না। তাদের একটা কথাই বলবো, নিরপেক্ষতা সাংবাদিকতার সবচেয়ে বড় প্রধান স্তম্ভ। সেটা যদি না থাকে, আর যাই বলুন না কেন, প্রেস ক্লাবে বসে মদের গ্লাস হাতে নিয়ে নিজেদের সাংবাদিক বলবেন না। ভালো থাকবেন। এই চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে শেষ করছি। জয় হিন্দ।